প্রিয় দর্শক, শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব স্থানীয় সরকার নির্বাচন, জামানত বাড়ছে প্রার্থীদের, থাকছে না দলীয় প্রতীক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে ক্ষমতার পটপরিবর্তন ঘটতে পারে গোলাম মাওলা রনি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে নোয়াখালীতে মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, ভিডিও ফেসবুকে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব ঝালকাঠিতে জুলাই ছাত্র আন্দোলনের কর্মী পরিচয়ে আমুর বাড়ির ফটক ভাঙলেন শিক্ষার্থীরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে দুর্নীতির মামলায় আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের বিচার শুরু, সাক্ষ্য ২২ জুন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব রাজশাহীতে ৩০০ বস্তা জিরা লুটের ৭ দিন পর বিএনপি নেতার বিরুদ্ধে মামলা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জনস্বাস্থ্যের চেয়ে নিজেদের স্বার্থ নিয়েই ব্যস্ত ছিল অন্তর্বর্তী সরকার, সিপিবি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব ইরানের সামরিক বিমানকে আশ্রয় দেয়ার অভিযোগ, পাকিস্তানের ওপরে ক্ষুব্ধ ট্রাম্প। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে চীনের পথে ট্রাম্প, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণে কি নতুন মোড়? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানে গোপন হামলা চালিয়েছে সৌদি আরব, দাবি রয়টার্সের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানতের টাকার পরিমাণ বাড়ানোর চিন্তা করছে নির্বাচন কমিশন, ইসি। আইন সংশোধনের ফলে এবার স্থানীয় সরকার নির্বাচন হবে দলীয় প্রতীক ছাড়া। এ কারণে নির্বাচন পরিচালনা ও আচরণ বিধিমালা সংশোধনের উদ্যোগ নিয়েছে ইসি। এর অংশ হিসেবে স্বতন্ত্র প্রার্থী হতে ভোটারদের সমর্থনসূচক সই জমা দেওয়ার বিষয়টিও বিবেচনায় আছে। ইতিমধ্যে আইন সংশোধন করে ইউনিয়ন পরিষদ, ইউপি, পৌরসভা, উপজেলা ও সিটি কর্পোরেশনের মেয়র বা চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে নির্বাচনের বিধান বাদ দেওয়া হয়েছে। ফলে এ সংক্রান্ত নির্বাচন পরিচালনা ও আচরণ বিধিমালা সংশোধন করতে হবে। এ বিষয়ে প্রাথমিক কিছু কাজ এগিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানা গেছে। অন্তর্বর্তী সরকারের আমলে প্রায় সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচিত পরিষদ ভেঙে প্রশাসক বসানো হয়। বিএনপি সরকার গঠনের পর নতুন করে স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশাসক বসায়। স্থানীয় নির্বাচনের বিষয়ে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। গোলাম মাওলা রনি ইউটিউবে প্রকাশিত ওই ভিডিওতে বলেন, ক্ষমতার পটপরিবর্তন ঘটতেই পারে। সেক্ষেত্রে ড মুহাম্মদ ইউনুস নিজে দায়িত্বে থাকুন, কিংবা তিনি যদি বলেন আমি আর পারছি না, তখন তিনি তার পছন্দের কাউকে দায়িত্ব দিতে পারেন। ধরা যাক তিনি তার প্রেস সচিব শফিককে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করলেন, কিংবা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানকে দায়িত্ব দেওয়া হলো। আবার এমনও হতে পারে তিনি তার ব্যক্তিগত সচিব লামিয়া মোর্শেদকে সামনে আনলেন, যিনি শিক্ষিত, যোগ্য এবং সিলেটের একটি সম্মানিত পরিবারের সন্তান হিসেবে পরিচিত। তিনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স থেকে পড়াশোনা করেছেন। কাজী লামিয়াকে প্রধান উপদেষ্টা করা হোক অথবা লুৎফে সিদ্দিকীকে দায়িত্ব দেওয়া হোক, যদি আর কোনো বিকল্প না থাকে তাহলে বর্তমান সরকারের ভেতর থেকেই কাউকে সামনে আনা হতে পারে। এমনকি যদি মনে করা হয় যে খলিলুর রহমান সাহেব এই দায়িত্ব পালনে উপযুক্ত, তাহলেও তাকে প্রধান উপদেষ্টা করা হতে পারে। তাহলে শেষ পর্যন্ত যেই রূপেই আসুক না কেন, ড মুহাম্মদ ইউনুসের প্রত্যাবর্তন এক ধরনের। নোয়াখালী জেলা শহর মাইজদীতে যুবলীগের ঝটিকা মিছিল হয়েছে। আজ শুক্রবার বেলা ২:৩০টার দিকে মাইজদী বাজারের উত্তরে চৌমোহনী মাইজদী মহাসড়কে ওই মিছিল হয়। পরে ফেসবুকে বিভিন্ন পেজ থেকে মিছিলের ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়। ফেসবুকে ছড়িয়ে পড়া এ ভিডিওতে দেখা যায় যুবলীগের ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী মাইজদী বাজারের উত্তর দিক থেকে একটি ঝটিকা মিছিল বের করেন। এ সময় তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নোয়াখালী ৪ সদর ও সুবর্ণচর আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে নিয়ে বিভিন্ন স্লোগান দেন। জানতে চাইলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ জুম্মার নামাজের সময় ফাঁকা সড়কে শহরের বাইরে একটি ঝটিকা মিছিল হয়েছে। মিছিলকারীরা আবার নিজেদের মতো সড়ক ত্যাগ করেছে। বিষয়টি জানার পর এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। কাদের নেতৃত্বে মিছিল হয়েছে, কারা অংশ নিয়েছেন, এসব
ঝালকাঠিতে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর পরিত্যক্ত বাড়ির প্রধান ফটক ভেঙে ফেলা হয়েছে। আজ বুধবার দুপুরে শহরের রোনালসে রোডে অবস্থিত ওই বাড়ির ফটক ড্রিল কাটার মেশিন দিয়ে কেটে ভেঙে ফেলেন একদল শিক্ষার্থী। গত ৫ অগস্টের পর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। স্থানীয় বাসিন্দারা সেখানে ময়লা ফেলে স্তূপ করে রাখেন। রাতে মাদকসেবীদের আনাগোনার অভিযোগও আছে। সম্প্রতি কে বা কারা বাড়িটির সামনে টিনের বেড়া দিয়ে প্রধান ফটক আটকে দেয়। আজ দুপুরে জুলাই ছাত্র আন্দোলনের কর্মী পরিচয় দেওয়া একদল শিক্ষার্থী ওই টিনের বেড়া অপসারণ করেন। পরে ড্রিল কাটার মেশিন ব্যবহার করে ফটকটি কেটে ফেলেন। এতে বাড়িটি সম্পূর্ণ উন্মুক্ত হয়ে পড়ে। ঘটনাস্থলে থাকা ঝালকাঠির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোহাম্মদ লিখন বলেন, বিক্ষুব্ধ ছাত্ররা ফ্যাসিবাদের দোসরদের আস্তানা উন্মুক্ত রাখতে টিনের বেড়া অপসারণ করেছেন। এটি জনগণের জন্য উন্মুক্ত থাকবে। প্রয়োজনে এটি ময়লার ভাগাড় করা হবে। কেউ ইচ্ছা করলে এখানে টয়লেট নির্মাণ করতে পারেন। ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ২০২৪ সালের ৫ অগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতা আমির হোসেন আমুর ওই বাড়িতে হামলা চালায়। বাড়িটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা চেষ্টা চালালেও এক পর্যায়ে ৩তলা ভবনটি পুড়ে যায়। সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা ওই বাড়ি থেকে কয়েকটি লাগেজ উদ্ধার করে। একটি লাগেজে অক্ষত অবস্থায় ১ কোটি টাকা এবং অন্য লাগেজগুলো থেকে আংশিক পোড়া অবস্থায় ২,৭৭,০০,০০০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া ডলার, ইউরো সহ বিভিন্ন দেশের প্রায় ১ কোটি টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা। দুর্নীতির অভিযোগে করা মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর ফলে মামলাটির বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হল। আজ বুধবার দুপুরে ঢাকা বিভাগীয় স্পেশাল জজ বেগম শামিমা আফরোজ আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন। একই সঙ্গে আগামী ২২ জুন সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন। তোফায়েল আহমেদের আইনজীবী মোহাম্মদ খায়েরুদ্দিন শিকদার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। এই মামলার অন্য আসামিরা হলেন ম্যাডোনা অ্যাডভার্টাইজিং লিমিটেডের প্রধান হিসাবরক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং ভোলার মোশাররফ হোসেন। এর মধ্যে আসামি মোশাররফ হোসেন আদালতে উপস্থিত ছিলেন। মামলার এজাহারে বলা হয়েছে, ২০০২ সালে দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক কাজী শামসুল ইসলাম মামলাটি দায়ের করেন। এতে বলা হয়, তোফায়েল আহমেদ ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে অর্জিত ১,২৫,০০,০০০ টাকা গোপন করার উদ্দেশ্যে সহযোগীদের মাধ্যমে অর্থ স্থানান্তর ও উত্তোলন করেন। এজাহারে আরও বলা হয়, ম্যাডোনা অ্যাডভার্টাইজিং লিমিটেডের প্রধান হিসাবরক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং ভোলার মোশাররফ হোসেনের সঙ্গে যোগসাজস্যে সোনালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখা থেকে বিভিন্ন সময়ে মোট ১,২৫,০০,০০০ টাকা স্থানান্তর করা হয়। পরবর্তী সময়ে ওই অর্থ উত্তোলন করা হয় বলে এজাহারে দাবি করা হয়েছে। মামলাটি তদন্ত শেষে ৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। তবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর উচ্চ আদালতের নির্দেশে মামলার কার্যক্রম দীর্ঘদিন স্থগিত ছিল। ২০২৪ সালের ৫ আগস্টের পর আদালত স্বপ্রণোদিত হয়ে মামলাটি পুনরায় কার্যকর করে নিম্ন আদালতে পাঠান। রাজশাহীতে বিএনপি নেতার নেতৃত্বে এক ট্রাক জিরা লুটের ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে মামলা হয়েছে। ব্যবসায়ী মোহাম্মদ ফেরদৌস সর্দার ২৬ বছর বাদী হয়ে ওই মামলা করেছেন। এর আগে ১১ মে বাঘা উপজেলার আরানি পৌর এলাকায় ডেকে এনে পাবনার পাইকারি ব্যবসায়ী ফেরদৌসের ৩০০ বস্তা জিরা লুট করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বাঘা থানায় লিখিত অভিযোগ করেন, কিন্তু মীমাংসার কথা বলে মামলা ঝুলিয়ে রাখা হয়। অবশেষে মঙ্গলবার রাতে ওই ব্যবসায়ী বাঘা থানায় মামলা করেন। গতকাল রাত 11:30টার দিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি জানান মামলা হয়েছে। ব্যবসায়ী ফেরদৌস পাবনার সুজাননগর থানার চর চিনাখড়া গ্রামের বাসিন্দা। ব্যবসায়ী ফেরদৌস বলেন, মামলার প্রধান আসামি বাঘা উপজেলার আনানি পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সুজাত আহমেদ ৫৫ বছর। মামলার অন্য আসামিরা হলেন তার ভাই মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ৪৫ বছর, ভাগ্নে মোহাম্মদ সুইট ২৫ বছর ও মোহাম্মদ শান্ত ২৮ বছর। সুজাত আহমেদের বাড়ি আরানি
আরানি পৌর এলাকার জোত রঘু মহল্লায়। তার 2 ভাগ্নের বাড়ি আরানি পৌরসভার পালপাড়া এলাকায়। ফেরদৌস সর্দার একজন ইম্পোর্ট বা আমদানি করা মালামাল কেনেন। বিভিন্ন দেশ থেকে আমদানি করা মালামাল কিনে দেশের বিভিন্ন স্থানে পাইকারি বিক্রি করেন। এই সূত্রে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সিনারুল ইসলাম নামের এক ব্যবসায়ীর সঙ্গে তার পরিচয়। আসামি সুইট ও শান্ত সিনারুল ইসলামের মাধ্যমে ৩০০ বস্তা বা ৯,০০০ কেজি জিরা কেনার জন্য কথা পাকাপাকি করেন। ৬ মে ভোর 4টার দিকে পাবনা থেকে একটি ট্রাকে জিরা দিয়ে আরানিতে পাঠানো হয়। এতে প্রতি বস্তায় ৩০ কেজি করে মোট ৯,০০০ কেজি জিরা ছিল। ৫৫০ টাকা কেজি হিসেবে জিরার দাম হয় ৪৯,৫০,০০০ টাকা। ট্রাকটি রাজশাহীর পুঠিয়ায় এলে মধ্যস্থতাকারী ব্যবসায়ী সিনারুল ইসলাম ট্রাকে ওঠেন। সকাল ৮টার দিকে ট্রাক আরানিতে পৌঁছায়। তারা ১৫০ বস্তা জিরা একটি ভটভটিতে ও বাকি জিরা সুজাত আহমেদের বাসা সংলগ্ন গুদামে নামিয়ে রাখা হয়। ১৫০ বস্তা জিরা নিয়ে ভটভটিটি নাটোরের লালপুরের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর সিনারুল টাকা চাইলে তারা তাকে একটি বাজার করা প্লাস্টিকের ব্যাগে ২৫ লাখ টাকা দেখান, কিন্তু তাকে সেই টাকা দেওয়া হয়নি। বাকি ২৪,৫০,০০০ টাকা ব্যাংক খুললে চেক জমা। সারা দেশে হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যুর ঘটনায় সরকারের অবহেলা ও ব্যর্থতার অভিযোগ তুলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। দলটির নেতারা বলেছেন, জনস্বাস্থ্যের সুরক্ষার চেয়ে অন্তর্বর্তী সরকার নিজেদের সুবিধা ও ব্যক্তিস্বার্থ নিয়েই বেশি ব্যস্ত ছিল। আজ মঙ্গলবার সকালে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে সিপিবি ঢাকা মহানগর উত্তর কমিটির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথাগুলো বলা হয়। সিপিবি ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি হাসান হাফিজুর রহমান সমাবেশে সভাপতিত্ব করেন। সমাবেশ শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে ১৯ মের মধ্যে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা ও হাম প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। তা না হলে অবস্থানসহ ঘেরাও কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ৪ শতাধিক শিশুর মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, এটি অবহেলা ও ব্যর্থতার ফল বলে মন্তব্য করেন সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন ট্রেন্স। তিনি বলেন, স্বৈরাচারী সরকার বিদায় নেওয়ার পরও স্বাস্থ্য খাতে হাজার হাজার কোটি টাকা থাকার কথা বলা হলেও শিশুদের জন্য প্রয়োজনীয় টিকা কেনা হয়নি, কারণ অন্তর্বর্তী সরকার জনগণের স্বাস্থ্য সুরক্ষার চেয়ে নিজেদের সুবিধা আদায়, অনিয়মের মামলা প্রত্যাহার ও ব্যক্তিস্বার্থ নিয়েই বেশি ব্যস্ত ছিল। ইউনিসেফের কাছ থেকে টিকা কিনলে কম। সারা দেশে হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যুর ঘটনায় সরকারের অবহেলা ও ব্যর্থতার অভিযোগ তুলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। দলটির নেতারা বলেছেন, জনস্বাস্থ্যের সুরক্ষার চেয়ে অন্তর্বর্তী সরকার নিজেদের সুবিধা ও ব্যক্তিস্বার্থ নিয়েই বেশি ব্যস্ত ছিল। আজ মঙ্গলবার সকালে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে সিপিবি ঢাকা মহানগর উত্তর কমিটির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথাগুলো বলা হয়। সিপিবি ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি হাসান হাফিজুর রহমান সমাবেশে সভাপতিত্ব করেন। সমাবেশ শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে ১৯ মের মধ্যে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা ও হাম প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। তা না হলে অবস্থানসহ ঘেরাও কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ৪ শতাধিক শিশুর মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, এটি অবহেলা ও ব্যর্থতার ফল বলে মন্তব্য করেন সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন ট্রেন্স। তিনি বলেন, স্বৈরাচারী সরকার বিদায় নেওয়ার পরও স্বাস্থ্য খাতে হাজার হাজার কোটি টাকা থাকার কথা বলা হলেও শিশুদের জন্য প্রয়োজনীয় টিকা কেনা হয়নি, কারণ অন্তর্বর্তী সরকার জনগণের স্বাস্থ্য সুরক্ষার চেয়ে নিজেদের সুবিধা আদায়, অনিয়মের মামলা প্রত্যাহার ও ব্যক্তিস্বার্থ নিয়েই বেশি ব্যস্ত ছিল। ইউনিসেফের কাছ থেকে টিকা কিনলে কমিশন পাওয়া যাবে না, এই কারণে টিকা কেনা হয়নি বলেও অভিযোগ উঠেছে। দায়ীদের ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কোনো স্পষ্ট সমাধান ছাড়াই ৩ দিনের রাষ্ট্রীয় সফরে চীনের পথে রওনা হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এয়ারফোর্স ওয়ানে বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী প্রায় ১ দশকের মধ্যে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের এটিই প্রথম চীন সফর। ফলে এই সফরকে শুধু কূটনৈতিক নয়, বৈশ্বিক শক্তির ভারসাম্যের দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বেইজিংয়ে বৃহস্পতিবার ও শুক্রবার মুখোমুখি বৈঠকে বসবেন ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আনুষ্ঠানিকভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে তাইওয়ান ইস্যু, ইরান যুদ্ধ, হরমুজ প্রণালীর সংকট এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিও এই বৈঠকের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে।
বিশ্ব অর্থনীতি যখন জ্বালানি ও সরবরাহ ব্যবস্থার চাপে অস্থির, তখন দুই পরাশক্তির এই বৈঠককে অনেকেই বৈশ্বিক রাজনীতির সম্ভাব্য টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন। চীন সফরের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প দাবি করেন, ইরান সংকট সমাধানে বেইজিংয়ের সহায়তা তার প্রয়োজন নেই। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন যে শি জিনপিংয়ের সঙ্গে এ বিষয়ে দীর্ঘ আলোচনা হবে। ট্রাম্পের ভাষায়, আমাদের অনেক বিষয় নিয়ে আলোচনা হবে, তবে ইরান মূল বিষয় নয়, কারণ আমরা ইরানকে যথেষ্ট নিয়ন্ত্রণে রেখেছি। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, হয় আমরা একটি চুক্তিতে পৌঁছব, নয়তো তারা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কোনো স্পষ্ট সমাধান ছাড়াই ৩ দিনের রাষ্ট্রীয় সফরে চীনের পথে রওনা হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এয়ারফোর্স মানে বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী প্রায় এক দশকের মধ্যে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের এটিই প্রথম চীন সফর। ফলে এই সফরকে শুধু কূটনৈতিক নয়, বৈশ্বিক শক্তির ভারসাম্যের দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বেইজিংয়ে বৃহস্পতিবার ও শুক্রবার মুখোমুখি বৈঠকে বসবেন ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আনুষ্ঠানিকভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে তাইওয়ান ইস্যু, ইরান যুদ্ধ, হরমুজ প্রণালীর সংকট এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিও এই বৈঠকের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে। বিশ্ব অর্থনীতি যখন জ্বালানি ও সরবরাহ ব্যবস্থার চাপে অস্থির, তখন দুই পরাশক্তির এই বৈঠককে অনেকেই বৈশ্বিক রাজনীতির সম্ভাব্য টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন। চীন সফরের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প দাবি করেন, ইরান সংকট সমাধানে বেইজিংয়ের সহায়তা তার প্রয়োজন নেই। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন যে শি জিনপিংয়ের সঙ্গে এ বিষয়ে দীর্ঘ আলোচনা হবে। ট্রাম্পের ভাষায়, আমাদের অনেক বিষয় নিয়ে আলোচনা হবে, তবে ইরান মূল বিষয় নয়, কারণ আমরা ইরানকে যথেষ্ট নিয়ন্ত্রণে রেখেছি। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, হয় আমরা একটি চুক্তিতে পৌঁছব, নয়তো তারা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে।